ক্লিয়ার কিনা? জি, দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ সকলকে, কষ্ট করে সময় দিচ্ছেন, যথা সময় উপস্থিত হয়েছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এই বেসিক কোর্সের 4 নম্বর ক্লাসটা পড়তেছি। একেবারে বেসিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা MT5 এর ব্যবহার জানতেছিলাম। তো আজকে যে ক্লাসগুলো আমরা করব সেই ক্লাসে আমরা জানার চেষ্টা করব যে ক্যান্ডেল স্টিক, মানে আমরা চার্ট কয়ভাবে দেখতে পারি, টাইম ফ্রেম গুলো কিভাবে আমরা দেখতে পারি, কিছু ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করতে পারি, এবং ফিবোনাসি এবং ট্রেন্ড লাইন এবং ফিবোনাসি রিট্রেসমেন্টের ব্যবহারটা কিভাবে আমরা ইউজ করব, ফিবোনাসি কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। তো চলেন, আমরা যে চার্টটা দেখতেছি এই চার্টের নাম হচ্ছে ক্যান্ডেল চার্ট। চার্ট মূলত 3 প্রকার, আমরা মার্কেটে 3 প্রকার চার্ট দেখতে পারি। যদি আমরা চার্টের চেঞ্জ আনতে চাই, তাহলে এই যে উপরে যে ডায়লগ বক্স গুলো আছে, আইকন গুলো আছে, এই আইকন থেকে আমরা এই যে এই জায়গা থেকে আমরা চার্ট চেঞ্জ করতে পারবো। এই চার্টটার নাম হচ্ছে বার চার্ট। এটা আমরা তেমন ভাবে একটু ক্ষমা করবেন, একটা ফোন চলে। খুবই দুঃখিত, হঠাৎ করে ফোন চলে আসছে। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? কেউ একজন রেসপন্স করেন। জি, মামুন ভাই, শুনতে পাচ্ছি। জি জি। আচ্ছা, প্লিজ। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, এটা বার চার্ট। এটা আসলে খুব বেশি প্রচলিত না, আমরা খুব বেশি ব্যবহারও করি না। আমরা আরেকটা চার্ট মার্কেটে দেখতে পাই, সেটা হচ্ছে লাইন চার্ট। এই লাইন চার্টটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। বিশেষ করে ব্যবহার হয়ে থাকে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করার সময় এই লাইন চার্টটা ব্যবহার করা হয়। তো এই চার্টটা আপনারা দেখে অ্যানালাইসিস করতে পারেন, এবং মূলত আমরা ক্যান্ডেল স্টিক, যেটা এই ক্যান্ডেল স্টিক বার, যেটা এটা নিয়ে আমরা কাজ করি, এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। এটা নিয়ে আমরা আহ, যত টেকনিক্যাল অ্যানালাইসিস করি এই চার্টটা নিয়ে করি। তো মোটামুটি আমরা এই 3টে চার্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা যে টাইম ফ্রেম ব্যবহার করব, টাইম ফ্রেমের আইকন গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখানে 1 মিনিট থেকে 1 মান্থের টাইম ফ্রেম আছে। আপনি যদি MT5 এর এই টাইম ফ্রেম গুলো আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই জায়গায় আপনার এই কাটচার্ট রেখে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে কাস্টমাইজ পাবেন। এই কাস্টমাইজে ক্লিক করে আপনার প্রয়োজন মতো প্রয়োজন মতো এখানে 1 মিনিট থেকে একেবারে 12 ঘন্টা পর্যন্ত আপনার যে টাইম ফ্রেম আপনার প্রয়োজন, সেই টাইম ফ্রেম গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন এখানে অ্যাড করবেন কিভাবে, এখান থেকে আগে রিমুভ করবেন। মনে করেন এই যে এই বক্সে যেগুলো আছে, সেই টাইম ফ্রেম গুলো আপনার এই আইকনে দেখা যাচ্ছে। আর এই বক্সে যেগুলো আছে সেগুলো এইখানে আইকনে নাই, দেখা যায় না। তো আপনি এই যে দেখার জন্য, আপনি এখান থেকে রিমুভ করার জন্য এই যে টু আওয়ার্স আমরা সাধারণত দেখি না, এটা রিমুভ করলাম। আমাদের এখান থেকে টু আওয়ার্সটা চলে গেছে। এই যে আইকন জায়গাটা ছিল এখানে 1 মিনিট থেকে 1 মাস আছে, 2 আওয়ার্স নেই। আমি যদি 1 আওয়ারটাকে রিমুভ করি, তাহলে দেখেন এখান থেকে 1 আওয়ারটা রিমুভ হয়ে গেছে। তো আমি ইনসার্ট করতে পারি কিভাবে, এখান থেকে আবার আমি 1 আওয়ারটা আমরা যদি এই যে 1 আওয়ার এটার উপর দিয়ে ইনসার্ট করলে আমাদের এখানে আবার 1 আওয়ারটা
দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা টাইম ফ্রেম গুলো এখান থেকে সেট করে নিতে পারি MT5 এ, এবং এই সেট করার পর এই টাইম ফ্রেম গুলো আপনি কেন চেঞ্জ করবেন? আসলে আমাদের ট্রেড এনালাইসিস হবে একটা টাইম ফ্রেমে, এবং ট্রেড ট্রিগার হবে অন্য অন্য টাইম ফ্রেমে। যে ট্রিগারটা হবে, ধরেন আমি যদি 1 আওয়ারে ট্রিগার করি, তাহলে আমি এনালাইসিস করি যে মার্কেটের এখানে সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় সাপোর্ট আছে, এই জায়গায় রেজিস্ট্যান্স আছে। তো এগুলো এনালাইসিস করলাম। তাহলে এখান থেকে আমি একটা ট্রেডে ইন করব। ট্রেডে ইন করার জন্য আমি 1 আওয়ারে যদি একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজি, তাহলে এই 1 আওয়ারে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজতে আমরা এই স্কেল দিয়ে নিয়ে যদি দেখি যে একটা প্রায় এসএল হয়ে যায়, প্রায় 70-80 পিপ, 100 পিপ, 150 পিপ এসএল দিতে হয়। যেটা আমরা অনেক সময় প্রফিটও ওই পরিমাণ নেই না। তো আমরা যদি এটিকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স মনে করি, এটাকে রেজিস্ট্যান্স মনে করছি, 1 আওয়ারে এই জায়গায় রেজিস্ট্যান্স নিচ্ছে এবং 1 আওয়ারে এই জায়গায় সাপোর্ট নিচ্ছে। এই এই যে একটা রেঞ্জ আমরা বের করলাম 1 আওয়ারে, তো এখন আমরা ট্রেড ট্রিগার করতে চাই, তাহলে আমি মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করব। তো এই টাইম ফ্রেম গুলো কেন দরকার? এখন এই সময় আমি মাল্টিপল টাইম ফ্রেম যে ট্রিগার করব, তাহলে 1 আওয়ারের জন্য 1 আওয়ার যদি আমার অ্যানালাইসিস টাইম ফ্রেম হয়, তাহলে আমার ট্রিগারের অ্যানালাইসিস মিনিমাম দুইটা টাইম ফ্রেম পরে হবে। তাহলে 1 আওয়ারের পরে আমি এখানে টাইম ফ্রেম রাখছি হলো 30 মিনিট এবং 15 মিনিট। এই দুইটা টাইম ফ্রেমের পরে যে 5 মিনিট আছে, তাহলে আমি 5 মিনিটে যে ট্রিগার করব। তাহলে আমি 5 মিনিটে যখন যে ট্রিগার করব, আমি দেখেন এখানে আমার স্পেসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় এখানে আসার পর আমি যদি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজি, তাহলে এখান থেকে মার্কেটে ট্রিগার করলে আমি এই পর্যন্ত পাইছি। কিন্তু এসএল আমার এর আগে ছিল 70 পিপ, এখন কিন্তু কমে যাচ্ছে। এখন হয়ে যাচ্ছে 30 পিপ। এইসব জায়গায় আমি ট্রিগার করলে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, একটা স্পিনিং টপ হয়েছে, আমার স্টপ লসটা কিন্তু কমে যাচ্ছে। স্টপ লসটা 25 পিপ 30 পিপ হচ্ছে। আমি যদি এইখান থেকে বাই করি, যে মার্কেট বারবার এখানে আসছে উঠে গেছে, এখানে আসছে উঠে গেছে, তাহলে এই জায়গায় আসছে উঠে গেছে, তাহলে আমি এখান থেকে যদি বাই ট্রেড করতাম, তাহলে এসএল হইতো এইখানে, তাহলে এসএল আমার হচ্ছিল 20 পিপ। তাহলে এই যে 20 পিপ 30 পিপ এসএল হচ্ছে, এই যে এসএলটা আমার শর্ট করলাম, শর্ট হয়ে গেল। তো এইটা কিন্তু মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করার জন্য আমি আমি 1 আওয়ারে অ্যানালাইসিস করলাম যে মার্কেট এখান থেকে এর মধ্যে এই জায়গার মধ্যে ওঠানামা করতেছে, তাহলে মার্কেট এই জায়গার মধ্যে ওঠানামা করতেছে, এই যে জায়গাটার মধ্যে ওঠানামা 1 আওয়ারে দেখতেছে, তাহলে আমি এইসব জায়গা থেকে বাই করব, এইসব জায়গাতে সেল করব, এই চিন্তা করছি। তাহলে আমি যদি টাইম ফ্রেম চেঞ্জ করি, আমি বলছি 2 ঘন্টা টাইম ফ্রেম, দুইটা টাইম ফ্রেম চেঞ্জ করে আপনাকে যে অ্যানালাইসিস করতে ট্রিগার করতে হবে, ট্রেড ওপেন করতে হবে। তাহলে আমরা 5 মিনিটে গেলাম। একটু সাইলেন্ট করে রাখি, একটু সাইলেন্ট করে রাখি। প্রশ্ন যদি কারো থাকে পরবর্তীতে আপনারা করতে পারবেন। এই মুহূর্তে একটু সাইলেন্ট করে আমরা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আপনি এই সব জায়গায় এসে আপনি ক্যান্ডেল স্টিক কনফার্মেশন যদি আপনি খোঁজেন, ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নেন, তাহলে দেখবেন যে আপনার এসএল গুলো কম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ট্রেডে ঝুঁকি থাকে, প্রত্যেকটা ট্রেডে ইন করার সময় ঝুঁকি থাকে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ঝুঁকি কতটুকু মিনিমাইজ করা যায়। আমরা যদি ঝুঁকি বাড়ায় ফেলি, ঝুঁকি বেশি নেই, তাহলে আমাদের ইকুইটির জন্য এটা কি হুমকি স্বরূপ হয়ে যাবে। তাহলে আমাদের যত অ্যানালাইসিস করবো, যত কিছু বুঝবো, সেটা হলো কেন ঝুঁকি কত কম নেওয়া যায়, এই জায়গাটা আমরা কাজ করতে হবে। তাহলে পরে আমি যদি টাইম ফ্রেম 1 আওয়ারে থাকি, 1 আওয়ারে আমি এখান থেকে বাই করলে পরে এসএল দেবো কোথায়, এইখানে প্রায় 70-80 পিপ, 100 পিপ, 150 পিপ এসএল হয়ে যায়। তাহলে যদি 1 মাইক্রো লটের ট্রেড ওপেন করি, তাহলে 100 পিপ হলে $10 লস হয়ে যায়। যদি 150 পিপে $15 লস হয়ে যায়। ঠিক এটা যদি আমি মাল্টিপল টাইম ফ্রেম হিসেবে 5 মিনিটে শিফট করে নিই, তাহলে পারা আমার এখানে এসএল হয়ে যায় 20 পিপ, 25 পিপ, 30 পিপ এরকম, বা $2, $3, $5 সর্বোচ্চ এসএল হয়।
তাহলে মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে ট্রিগার করার কি সুবিধা আমি হোপফুলি বুঝাইতে পারছি। এর জন্য আরো বিশদ ক্লাস দরকার আছে। আমাদের সামনে অ্যাডভান্স ক্লাস হবে, সেই সব জায়গায় আপনারা অ্যাড হবেন এবং সেখান থেকে এর উপরে বিশদ ক্লাস আপনারা পাবেন। তো আপনাদের 1 আওয়ারে যদি আমরা 5 মিনিটে ট্রিগার করি, তাহলে পরে 15 মিনিটে ট্রিগার করলে কয় মিনিটে 15 মিনিটে অ্যানালাইসিস করলে কয় মিনিটে ট্রিগার করব? 1 মিনিটে যেয়ে আমরা কনফার্মেশন দেখে অ্যানালাইসিস ট্রিগার করব। 4 আওয়ারে যদি আমরা করি, 4 আওয়ার এবং ডেতে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যেয়ে কনফার্মেশন নেব। তাহলে 4 আওয়ারে হইলে 15 মিনিট, ডেতে হইলেও 15 মিনিট, আর 1 আওয়ারে হইলে 5 মিনিট। 1 আওয়ারে অ্যানালাইসিস করলে 5 মিনিট টাইম ফ্রেমে যাব এবং একদিন ডেলি এবং 4 আওয়ার অ্যানালাইসিস যদি আমরা করে থাকি, তাহলে সেটার জন্য আমরা ট্রেড ওপেন করার জন্য 15 মিনিট টাইম ফ্রেমে যাব। এই টাইম ফ্রেমটা চেঞ্জ কেন করব? এই টাইম ফ্রেমটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমাদের লস যেন কমে যায়, আমরা কনফার্মেশনটা যেন আগে পাই। 1 আওয়ারে থাকলে একটা ক্যান্ডেল, 1 আওয়ারে একটা ক্যান্ডেল 60 থেকে 70 পিপের হয়। তাহলে এইখান থেকে যে কনফার্মেশন আপনি নেবেন, এই দুইটা ক্যান্ডেলে যে কনফার্মেশনটা দিচ্ছে, এই দুইটা ক্যান্ডেলে যে কনফার্মেশনটা দিচ্ছে, এতেই আপনার ট্রেডের অর্ধেক জায়গায় চলে যাচ্ছে। সুতরাং এই কনফার্মেশনটা যদি আপনি সাপোর্টে যে শর্ট টাইম ফ্রেমে নেন, তাহলে আপনার এসএলটা, স্টপ লস বা লস নেওয়ার যে জায়গাটুকু, এটা ছোট হয়ে যাচ্ছে। তো হোপফুলি আমি মাল্টিপল টাইম ফ্রেম কেন ব্যবহার করবেন এবং কোথা থেকে ব্যবহার করবেন, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর আসলে আমাদের কোনো ইন্ডিকেটর 100% না। ইন্ডিকেটর যেটা করে সেটা হলো আমাদেরকে ট্রেড ওপেন করার জন্য হেল্প করে, সহযোগিতা করে, আমাদের মানে মানসিক চাপ কমায়, যে মার্কেটটা এইদিকে মুভ হচ্ছে, এখন এই হইতে পারে, এই এই সিদ্ধান্তটা ইন্ডিকেটর নিতে আমাদের সহযোগিতা করে। তো ব্রোকার যেসব ইন্ডিকেটর প্রোভাইড করে, সেটা কোথা থেকে আপনি রিসিভ করবেন, কোথা থেকে আপনি ব্যবহার করবেন? তাহলে এখান থেকে যেসব আইকন আছে, সেই আইকনের মধ্যে এই যে এখানে যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আইকনটা, এই আইকনটা এখান থেকে আপনি ইন্ডিকেটর সিলেক্ট করতে পারবেন। তো অনেক ইন্ডিকেটর আছে, এখানে যদি আপনি টাচ করেন, তাহলে পরে অনেক ইন্ডিকেটর দেখতে পারবেন। এর মধ্যে ট্রেন্ড, অসিলেটর, ভলিউম, অনেক ইন্ডিকেটর। এছাড়া আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন, ইন্ডিকেটর কাস্টমাইজও করে নিতে পারবেন, আপনার মতো করে বানায়ও নিতে পারবেন। তো অনেক ইন্ডিকেটর, এত ইন্ডিকেটর আপনি আসলে ব্যবহার শিখা, প্রত্যেকটা ইন্ডিকেটরে কাজ করে, যে তৈরি করছে সে তার মতো করে কাজ করে। ইন্ডিকেটর জানাটা মূল বিষয় না, ইন্ডিকেটরের ইউজ কেস জানাটা মূল বিষয়। আপনি অনেক ইন্ডিকেটর সম্পর্কে ধারণা নিয়েছেন, কিন্তু ইউজ কেস জানেন না, তাহলে পারা ওই ইন্ডিকেটর ব্যবহার করে কোনো মানে নেই। তো ইন্ডিকেটর ইউজ কেস বুঝতে হবে। এই প্রত্যেকটা ইন্ডিকেটরের এর জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, আলাদা আলাদা কোর্স আছে, ক্লাস আছে, যা সেগুলো আজকের বিষয় না। আজকের বিষয়টা হলো আপনি একটা ইন্ডিকেটর কোথা থেকে সেট করবেন এবং বেসিক যে সেটআপটা, আমি এইটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তাহলে কোথায় আসলাম আমরা ইন্ডিকেটরটা এই যে এইখান থেকে, এই যে ইন্ডিকেটর আইকন অথবা এই যে উপরে যেগুলো আছে, এখান থেকে আপনি ভিউ থেকেও এইটা নিয়ে আসতে পারেন। সহজ হলো আপনার এই যে এই উপরে যে আইকন গুলো আছে, এইখান থেকে আপনি যদি কাটচাট এরকম নিয়ে আসতে থাকেন, একটার পর একটা নিয়ে আসছেন, নিচে লেখা থাকবে। আর আইকনটা যদি আজকের পরে আপনার চেনা হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটা ইন্ডিকেটর আইকন, এখানে লেখাও থাকবে। আপনারা হয়তো লেখা দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিকেটর লেখা। তো এখানে ক্লিক করলে আপনি ইন্ডিকেটরে কি ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতেছেন সেটা লেখা দেখাবে। তো আমরা প্রথমে ট্রেন্ডে কিছু ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেটা আপনাকে ট্রেন্ড বুঝতে সহযোগিতা করবে, মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে। এরকম দুইটা ইন্ডিকেটর নিয়ে আমি কথা বলার চেষ্টা করব আজকে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত এবং ব্যবহৃত একটা ইন্ডিকেটর হচ্ছে মুভিং এভারেজ। তাহলে এই মুভিং এভারেজ আমরা প্রথমে একটু ব্যবহার করার চেষ্টা করি। এই যে ট্রেন্ডে আসবো, আমরা ইন্ডিকেটর নেব, ইন্ডিকেটর থেকে আমরা ক্লিক করলে এরকম ট্রেন্ড আসবে। ট্রেন্ডে ক্লিক করলে এই যে আপনার ট্রেন্ডি যেগুলো ইন্ডিকেটর আছে, তার মধ্যে
আমরা প্রথমে মুভিং এভারেজের ব্যবহার শিখবো। তাহলে মুভিং এভারেজে আমরা ক্লিক করলাম। মুভিং এভারেজে ক্লিক করলে এখানে একটা এরকম ডায়লগ বক্স আসবে যে আপনি কি ধরনের মুভিং এভারেজ ব্যবহার করতে চাচ্ছেন। এখন এইখানে মুভিং এভারেজের যে পিরিয়ড লেখা আছে, এই পিরিয়ডটা কি? আপনি আসলে কতগুলো ক্যান্ডেলের মুভিং এভারেজ চাচ্ছেন এই পিরিয়ডে সেখানে উল্লেখ করতে হবে। এই পিরিয়ডে এই জিনিসটা উল্লেখ করবেন যে আপনি কতগুলো ক্যান্ডেল, কেউ 17 করে, কেউ 20 করে, কেউ 51 করে, কেউ 200 ইউজ করে। তা আপনি যতগুলো ক্যান্ডেল ধরেন এখানে সেট করা আছে হলো 51টা, পিরিয়ড 51, তাহলে 51। তো এইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে পরে এই যে আপনাকে একটা মুভিং এভারেজ দেখাচ্ছে, তো এইগুলো 51টা ক্যান্ডেলের, এই যে 1টা 2টা 3টা এরকম যে ক্যান্ডেল গুলো আছে, এই 51টা ক্যান্ডেল এভারেজলি কোন দিকে যাচ্ছে এইটা আপনাকে নির্দেশনা দিচ্ছে। তাহলে এইখান থেকে মার্কেট উপরের দিকে ছিল দেখেন, আমরা যদি ব্যাকে দেখার চেষ্টা করি যে মুভিং এভারেজের উপর দিয়ে মার্কেট যাচ্ছে, উপর দিয়ে গাইডে লাগে উপর দিয়ে মার্কেট যাচ্ছে, তাহলে পরে এইসব জায়গায় মার্কেট কি ছিল? উপরেই ছিল। 51টা ক্যান্ডেল উপরের দিকেই ইন্ডিকেট করতেছিল। এরপরে মার্কেটটা যখন এখান থেকে ফল ডাউন করছে, তাহলে এই যে এখান থেকে দেখবেন 51টা ক্যান্ডেল নিচে আছে, মার্কেটটা কি হচ্ছে? মুভিং এভারেজটা আপনাকে নির্দেশনা দিচ্ছে হলো কেন নিচের দিকে যাচ্ছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এইটা দেখে আপনি কিভাবে ট্রেড করতে পারেন? এই মুভিং এভারেজটা দেখেও ট্রেড করা সম্ভব। খুব সিম্পলি যদি বোঝা যায় যে এখানে ব্রেকআউট হয়েছে, এখানে মুভিং এভারেজের নিচে চলে গেছে মার্কেট, তাহলে মার্কেট এখন নিচের দিকে আছে, তাহলে এই মুভিং এভারেজটা রিটেস্ট করলে পরে এখান থেকে আমরা আবার সেল ট্রেড করবো যতক্ষণ এই মুভিং এভারেজ পার করে উপরে চলে যায়নি। তো এরপরে যদি আপনি 200 মুভিং এভারেজ ব্যবহার করেন, 200 মুভিং এভারেজটা যদি আমরা এখানে সেট করি, আবার সেট করলাম আরেকটা মুভিং এভারেজ, ট্রেন্ড মুভিং এভারেজ 200। তো 200 কালার চেঞ্জ করে দিই, এটা কালার দিচ্ছে হচ্ছে হোয়াইট দিলাম, তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া সম্ভব। এবং এখান থেকে আপনার এই মুভিং এভারেজটা কি ধরনের নেবেন, লাইন নেবেন না ডট ডট নেবেন, এইটা চেঞ্জ করতে পারবেন। মুভিং এভারেজটা মোটা নেবেন না চিকন রাখবেন, সেটাও সেট করতে পারেন। ওকে করে দিলে আমরা একটা 200 মুভিং এভারেজ দেখতে পাচ্ছি। তাহলে 200 মুভিং এভারেজটা কি নির্দেশনা দিচ্ছে? যত 200টা ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডেল 200টা ক্যান্ডেলে ম্যাক্সিমাম ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে তার উপরে নির্দেশনা দিচ্ছে এই মুভিং এভারেজটা, 200 মুভিং এভারেজ। তাহলে এই 200 মুভিং এভারেজের উপরে যতক্ষণ ক্যান্ডেল থাকবে ততক্ষণ আমরা বাই কনফার্মেশন খুঁজবো, মার্কেট আমরা বাইয়ে ধরে রাখবো। এবং এই 200 এর নিচে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ আমরা মার্কেটকে সেল খুঁজবো, মার্কেটে সেল খুঁজবো। এটা গোল্ডের চার্ট। তাহলে পরে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট এখন ডাউন ডে আছে, যতক্ষণ এই 200 মুভিং এভারেজটাকে ক্রস করে উপরে যাচ্ছে না ততক্ষণ আমরা মার্কেটকে ডাউন চিন্তা করতেছি, এবং এইটা দীর্ঘ সময় নিয়ে করে। তাহলে এই মুভিং এভারেজটা সেট করার জন্য আপনাকে বিভিন্ন ক্যান্ডেল, বিভিন্ন টাইম ফ্রেম, টাইম ফ্রেম না, পিরিয়ড সেট করে আপনাকে এই মুভিং এভারেজটা সেট করতে হবে, এবং এটিতে আপনি একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করবেন। এর উপরে আরো বিশদ ক্লাস আছে, আমি জাস্ট মুভিং এভারেজটা কিভাবে সেট করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, কি ব্যবহার হইতে পারে সেটা বোঝানোর চেষ্টা করছে। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের মুভিং এভারেজের ট্রেডের ক্লাস না, এটা অ্যাকচুয়ালি ক্লাস হচ্ছে আপনি মুভিং এভারেজটা সেট করবেন কিভাবে এবং কোত্থেকে নিয়ে সেট করবেন এবং সময় কি হইতে পারে এইটার জানানোর উদ্দেশ্য। এরপরে ট্রেন্ডে আর একটা ইন্ডিকেটর নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার বুলিঞ্জার ব্যান্ড। জন বুলিঞ্জার এইটা তৈরি করছে, এটা হলো বাই ডিফল্ট সেট করা থাকে এরকম। তো বুলিঞ্জার ব্যান্ডটা এটাও আপনার ট্রেন্ড ট্রেন্ড বোঝায় যে মার্কেট কোন দিকে মুভ দেবে, কোন দিকে যাচ্ছে, এই ট্রেন্ড বোঝার জন্য এই বুলিঞ্জার ব্যান্ডটা সেট করা হয়। এখানে বুলিঞ্জার ব্যান্ড যেটা আছে এইটা তৈরি হয়েছে মুভিং এভারেজের উপর বেস করে, মুভিং এভারেজকে বেস রেখে এর উপরে এই উপরের ব্যান্ড, ডাউন ব্যান্ড এবং আপার ব্যান্ড এটা কি সেট করা হয়েছে। তো
তো এখানে যদি আমরা খেয়াল করি যে যখন মুভিং বুলিঞ্জার ব্র্যান্ডের ডাউন ব্র্যান্ডে আসে মার্কেট, এখান থেকে আবার আপার ব্র্যান্ডে যাচ্ছে, আপার ব্র্যান্ডের থেকে যখন মিডিল বুলিঞ্জারের উপরেই থাকে যাচ্ছে, মার্কেটটা মিডিল বুলিঞ্জারের উপরে থাকতেছে, ততক্ষণ পর্যন্ত এটা কি আপ ট্রেন্ডেই চলতেছে। আবার যখন ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে মিডল বুলিঞ্জারের নিচেই চলার চেষ্টা করতেছে, তখন ডাউন ট্রেন্ড আছে। তো মুভিং এভারেজ বুলিঞ্জার ব্র্যান্ডেরও সেটিং আছে, এখানে আপনি বিভিন্ন সেট করে নিতে পারেন। কেউ এটা হচ্ছে 20 বুলিঞ্জার ব্র্যান্ড, এটা হলো বাই ডিফল্ট, এটা এটা সেটিং এই থাকে। আপনি এর উপরে যদি এক্সপার্ট হন অথবা এক্সপার্ট কারো কাছ থেকে জেনে থাকেন, তাহলে পরে এটা 42 হইতে পারে, অথবা এটা 84 হতে পারে, 84 হতে পারে। এটা ডেভিয়েশন 2 অথবা 3 হতে পারে। এভাবে সেট করে আপনারা মুভিং এভারেজটাকে ব্যবহার করতে পারেন। তো এই মুভিং এই সেটিংটা আসলে 42 কেন ব্যবহার করবেন, 48 কেন ব্যবহার করবেন, এটা ব্যবহারে কিভাবে বাই সেল করা যায়, এটার জন্য আলাদা ক্লাস আছে। তো সেটিংটা কিভাবে চেঞ্জ করতে পারবেন আমি জাস্ট সেটা বোঝানোর চেষ্টা করছি। তো এই দুইটা ইন্ডিকেটর আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। এটা জাস্ট ট্রেন্ড আপনি কিভাবে বুঝবেন, এই জন্য এই ট্রেন্ড নির্ণয় করার জন্য আপনি এই দুইটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। আপনাদের বোঝার জন্য আমি জাস্ট একটা কথা বলতে চাই, বুলিঞ্জারের যে সেটিং এ 42 যদি আপনি ব্যবহার করে থাকেন, এখন যেটা সেট করা আছে এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বলে থাকি, যে এটা একটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আপনি খেয়াল করে দেখেন যে 42 সেট করার পর 42 তে এসে সাপোর্টের লাগছে, মার্কেট পাম্প করছে, এখানে রেজিস্ট্যান্সে লাগছে, মার্কেট ডাউন হয়েছে, এখানে সাপোর্টে লাগছে, মার্কেট পাম্প হয়েছে। এটা হলো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা আপনার মার্কেটের সাথে সাথে এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা মুভমেন্ট করে এবং আপনাকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নির্দেশনা করে। এখানে আরো একটা বিষয় আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বুলিঞ্জার ব্যান্ডটা বিভিন্ন সাইজের হয়েছে, কখনো চেপে আসছে, কখনো আবার এক্সপান্ড করছে। তো যখন মার্কেটটা মুভমেন্ট কমে যায়, এইখান থেকে যখন এক্সপান্ড করছিল তখন এই বড় মুভমেন্টটা দিছে, এবং বড় মুভমেন্টটা দেওয়ার পরে এখন মার্কেটটা যখন স্লো হয়ে যাচ্ছে, তো এই ব্যান্ড গুলো আস্তে আস্তে কি হবে, চেপে আসবে। এই যে এরকম চেপে আসছে, এরকম আস্তে আস্তে এরকম চেপে আসবে, আপার বুলিঙ্গার ব্যান্ড এবং ডাউন বুলিঙ্গার ব্যান্ড চেপে আসবে। তো এই যখন চেপে আসবে তখন বুঝে নিতে হবে যে মার্কেটে কোনো ধরনের বড় ধরনের একটা মুভমেন্ট আসতেছে সামনে, যার ফলে এই আপার ব্যান্ড এবং ডাউন ব্যান্ড চেপে আসতেছে। এটা আপনাকে একটা নির্দেশনা দিয়ে থাকে। আরেকটা নির্দেশনা দেয় যে আপনার যখন এখানে সাপোর্টে আসছে, অ্যাটলিস্ট আপনি এখানে বাই না করেন, যেন সেল না করে দেন এখানে। আমি বুঝাইতে পারছি কিনা, যে আপনি ট্রেড ওপেন করার সময় যে আপনি একটা যখন সাপোর্ট বুঝতেছেন, এখান থেকে মার্কেটটা এখানে আসছে, লেগে গেছে, তো এখানে আপনি বাইয়ের কনফার্মেশন খুঁজতেছেন না, অনেক সময় মনে হবে যে মার্কেট তো ডাউন হচ্ছে, তাহলে আমি এখানে একটা সেল করে দেই, না, আপনি যেন এই সেলটা না করেন। এইটাও বুঝতে পারবেন যে যেহেতু বলিঞ্জারে লেগে গেছে, সেটিং চেঞ্জ করা, এটা কিন্তু ডিফল্ট সেটিং না, সেটিং চেঞ্জ করার পরে কথা বলতেছি। তো এখানে সেটিং যখন চেঞ্জ হয়ে গেছে, এখানে যখন বুলিং এর লেগে গেছে, তো মার্কেটটা আর কি ডাউন হচ্ছে না, অ্যাটলিস্ট ডাউন হচ্ছে না, ওয়েট করা দরকার। তাহলে পরে আপনি এখান থেকে সেল যদি করে দিতেন, তাহলে একটা ঝুঁকিতে পড়তেন, এই ঝুঁকিটাও আপনি রিমুভ করতে পারতেছেন। তো আসলে আমরা মূলত কাজই করি হচ্ছে ঝুঁকি কত কম নেওয়া যায়, প্রফিট কত ম্যাক্সিমাইজ করা যায়, এইটা নিয়েই কাজ করি। তো বুলিঞ্জার আপনাকে কি কি সাপোর্ট দেয়, বুলিঞ্জার আপনাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ট্রেন্ডটা বুঝতে সাপোর্ট দিচ্ছে, বুলিঞ্জার আপনাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে সাপোর্ট ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য সাপোর্ট দিচ্ছে, এবং আপনাকে ট্রেড কোথায় ক্লোজ করা উচিত এইটা বুঝতে সহযোগিতা করতেছে। তো মোটামুটি আমরা দুইটা ইন্ডিকেটর নিয়ে কথা বললাম, আর একটা ইন্ডিকেটর আমরা নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হলো অসিলেটর। অসিলেটর ইউজ করি হচ্ছে স্টকিস্টিক অসিলেটর।
স্টকিস্টিক অসিলেটর বাই ডিফল্ট থাকে হচ্ছে লগেন 533। আপনি চাইলে এইগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমরা ম্যাক্সিমাম ইউজ করি 543 ইউজ করি। এগুলো চেঞ্জের কিছু কারণ আছে এবং কিছু সুবিধা আছে। তো সেগুলো আসলে যখন কেন চেঞ্জ হয়, কোথায় চেঞ্জ হয়, এটা নিয়ে যখন ক্লাস হবে তখন বুঝতে পারবেন। তো আমরা যেটা ইউজ করি সেটাই সেট করলাম 543। তো 543 সেট করার পরে আপনার বুলিং অসিলেটরটা এরকম দেখাবে। অনেকে এটা আরএসআইও ব্যবহার করে। তো স্টকিস্টিক অসিলেটর দিয়ে আমরা কি বুঝবো? স্টকিস্টিক অসিলেটর দিয়ে আমরা মার্কেটে ওভারবট এবং ওভার সোল্ড এইটা বোঝার চেষ্টা করবো। মার্কেট যখন 80-র উপরে, এখানে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, একটা 20, একটা 80। এইটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা মিডিলের যদি কোনো দাগ দিতে চান সেটাও দিতে পারেন। এখান থেকে মিডিলেরও লেভেল, এই যে 80-20 আছে, আপনি যদি 50 করে দিতে চান একটা 50 দাগ থাকবে, সেটাও থাকতে পারে। এগুলো সেট করে নিতে পারবেন এখান থেকে, এই সেটিং থেকে। তো এখন এখানে যেটা আছে নরমাল সেটিং, সেটা হলো 80-র উপরে যদি মার্কেট থাকে তাহলে পরে আপনি এখান থেকে বাই করবেন, মার্কেটে বাই করবেন না। ইন্ডিকেটর যদি 80-র উপরে থাকে তাহলে বাই করবেন না, কারণ এটা হলো ওভারবট অবস্থায় আছে। এখান থেকে কিভাবে সেল করা যায় সেই সেল গুলো আমরা খুঁজবো। ঠিক আছে? আবার যখন মার্কেটে যে 20-র নিচে চলে আসবে, তাহলে আমরা এখান থেকে মার্কেটে সেল পজিশন থাকলেও সেল করব না। কারণ কি? সেলের জায়গা নাই। এখানে কি ইন্ডিকেটর বোঝাচ্ছে যে অলরেডি কি সাপোর্টেড, অনেক সাপোর্ট নিচে চলে আসছে। সুতরাং কিছু দূর উপরে উঠবে, তারপরে আবার হয়তো সেল হবে। স্পেস নেবে, তারপরে সেল হবে। জায়গা না পাইলে সেল হবে না। তো দুইটা জিনিস আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। একটা হলো বাই, এই উপরে থাকলে পারা, 80-র উপরে থাকলে পারা আমরা বাই করব না, সেল খোঁজার চেষ্টা করব 80-র উপরে থাকলে, এবং 80-র নিচে থাকলে পারা আমরা বাই করব না, সেল করব না, বাই খোঁজার চেষ্টা করব। এই দুইটা জিনিস মাথায় রাখবো। এছাড়া এইটার আর একটা চমৎকার ব্যবহার আছে, সেটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কি? এটা অ্যাডভান্স ক্লাসে আপনারা হয়তো বুঝবেন। তো মোটামুটি ইন্ডিকেটরে আমরা এই দুইটা বিষয় নিয়ে তিনটে ইন্ডিকেটর নিয়ে কথা বললাম। এই তিনটে ইন্ডিকেটর যদি আপনারা তিনটে ইন্ডিকেটর দরকার নাই ভাই, আপনি যদি এই যে শুধু বুলিঞ্জারটা যদি আপনি আপনার ট্রেডিং স্টাইলের সাথে সেট আপ করতে পারেন না, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনাকে এই একটা স্টেজে একটা বুলিঞ্জার ব্র্যান্ডে আপনাকে রিস্ক করে দেবে। আপনি যদি এইটার সেট আপটা শুধু বুঝতে পারেন এবং এইটার ট্রেডটা যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তো অনেক কিছু দরকার নাই। কিন্তু আপনাকে ট্রেডে প্রফিট করার জন্য অনেক কিছু দরকার নেই, অনেক হুড়ুম হারাম করারও দরকার নেই। জাস্ট আপনাকে সিম্পল করতে হবে, ট্রেড স্টাইলটাকে সিম্পল করতে হবে। অনেকের চার্ট দেখা যায় হিজি বিজি দাগানো, এদিকে দাগানো, ওদিকে এইটা ইন্ডিকেটর, ওটা ইন্ডিকেটর, একটা মাথা খারাপ হয়ে যাবে আপনারা দেখলে পারা। তো এরকম করবেন না, চার্টটাকে জাস্ট সিম্পল রাখবেন, সিম্পলি পড়ার চেষ্টা করবেন চার্টে কি বলতেছে, এবং সেখান থেকে আপনি আপনার নির্ধারিত প্রফিটটা বের করে নেওয়ার চেষ্টা করবেন। প্রফিট অনেক বড় রাখবেন না, বড় করতে চাবেন না এক ট্রেডে। আবার লসও কোনো অবস্থায় নির্দিষ্ট লসের বাইরে লস নেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে ট্রেডে ইন করার আগে ঠিক করতে হবে আপনি লস কতটুকু নেবেন, লাভ কতটুকু নেবেন। এইটা অটোমেটিক হবে ভাই, লাভ কত হবে এটা অটো হবে। আপনি যদি একটা জিনিস সেট করতে পারেন যে লস কতটুকু নেবেন, আপনার লস কতটুকু নেওয়া দরকার, এটা যদি সেট করতে পারেন তাহলে লাভ অটোমেটিক হবে। তো হোপফুলি আপনারা সময় করে এখান থেকে বুলিঞ্জারের কিভাবে ট্রেড করা যায় এর উপরে ক্লিয়ার ক্লাস নেবেন। তো মোটামুটি আমরা তিনটে ইন্ডিকেটর নিয়ে কথা বলছি। আমি আপনাদের সাথে এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ড লাইন এবং রিট্রেসমেন্ট। ট্রেন্ড লাইনটা আপনি কিভাবে মার্ক করবেন, এগুলো একটু ডিলিট করে নেই, ডিলিট ইন্ডিকেটর। তো ট্রেন্ড লাইন রাখার জন্য আমাদের এই যে এই পাশে লাইন টুলস যেগুলো আছে, এখান থেকে আমরা ট্রেন্ড লাইন আর
ই করব, এখান থেকে আমাদের স্কেল হরিজন্টাল লাইন আছে। এই যে ট্রেন লাইনটা আছে, ড্র ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা নেব। ট্রেন লাইন আমাকে মার্ক করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে মিনিমাম 2টা পয়েন্টে টাচ করাইতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা টাচ করলাম, টাচ করে এই পয়েন্ট ধরে যদি আমরা মুভ করি তাহলে দেখব যে এরকম। তাহলে ট্রেন লাইন, ডাউন ট্রেন লাইন কি হচ্ছে, এইখান থেকে এইখানে টাচ দিয়ে আমরা মুভ করাইছি। এরপরে একবার এখানে ট্রেন ব্রেক দিছিল, ব্রেক দিয়ে ট্রেন লাইনটা স্টে করতে পারে নাই, স্টে করতে পারে নাই ট্রেন লাইনের নিচে, আবার ভিতরে চলে গেছে এবং আবার এখান থেকে যায় এই প্রিভিয়াস হাইকে ব্রেক দিতে পারে নাই, আবার ট্রেন লাইনটা ব্রেক দিছে। তো এই যে ট্রেন লাইনটা আঁকলাম, আঁকার পরে আমরা একটা জিনিস নিশ্চিত হলাম যে মার্কেটটা একটা ট্রেন লাইনকে ব্রেক দিছে, ব্রেক দিয়ে নিচে অবস্থান করতেছে। দ্যাটস মিন মার্কেটটা এখন ডাউনে আছে, যদিও স্পষ্ট ডাউন ট্রেন্ড কি স্টার্ট করে নাই। কেন স্পষ্ট বললাম স্পষ্ট ডাউন ট্রেন্ড স্টার্ট করে নাই? কারণ এই হাইয়ের পূর্বে এটা একটা লো ছিল, দুঃখিত, সরি। তো যেটা বলতেছিলাম যে এই হাইয়ের পূর্বে এইটা ছিল লো, এই লোকে ক্লিয়ারলি ব্রেক দিতে পারে নাই, যার ফলে আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি না যে এটা কি একটা ডাউন ট্রেন্ড রিস্টার্ট হয়েছে। বাট ট্রেড লাইন ব্রেক দিছে এবং ট্রেড লাইনের নিচেই মার্কেট অবস্থান করতেছে, সেদিক থেকে আমরা বাই খোঁজার চাইতে সেল বেশি খুঁজতে পারি এই মার্কেটটায়। তো এইটা দিয়ে আমরা ট্রেন্ড লাইন দিয়ে মোটামুটি এই যে কি একটা ধারণা নিতে পারি। কোনো জিনিস কিন্তু এখানে 100% না, কোনো বিষয় এখানে 100% না, প্রত্যেকটা বিষয় হচ্ছে 80% পর্যন্ত আপনি একটা অ্যাকুরেসি নিতে পারেন। তাহলে পরে আমরা ট্রেন্ড লাইন গুলো এভাবে ড্র করতে পারি। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ট্রেন্ড লাইন ড্র করার ক্ষেত্রে সেটা হচ্ছে মিনিমাম 2টা পয়েন্টে টাচ হইতে হবে, মিনিমাম 2টা পয়েন্টে টাচ হইতে হবে। এখন আপনার মন চাইছে ট্রেন্ড লাইনটা এইখানে ধরছেন, এরকম ধরলেন, এইটা একটা ধরছেন, এইটা একটা ধরছেন, এটা কি ট্রেন্ড লাইন হইলো? এখন আপনার মন চাইছে যে এইটা তো 2টা পয়েন্ট হয়েছে না, বর্তমান মার্কেট যে জায়গায় আছে তার প্রিভিয়াস 2টা জায়গায় আপনাকে টাচ করাইতে হবে। তাহলে পরে আমরা এইখানে ধরছি এবং এইটাকে একটা পয়েন্ট ধরছি, তাহলে এই 2 পয়েন্ট টাচ রাখে যদি আমরা বরাবর আগায় নিয়ে যাই তাহলে পরে আমরা দেখতে পারবো যে মার্কেট কি একটা ট্রেন্ড ধরে উঠতেছিল এবং এই জায়গায় এসে ব্রেক দিছে, ব্রেক দিয়ে স্টে করতে পারে নাই, আবার পরবর্তীতে এখানেও ব্রেক দিছে, ব্রেক দিয়ে এখনো ট্রেন লাইনের নিচে মার্কেট অবস্থান করতেছে। তার মানে কি মার্কেটটা এখন ডাউন, আপাতত দৃষ্টিতে ডাউন। এইটা আমরা কি ধরে নিতে পারি। এটা যদি আমরা আরো আরো অ্যাকুরেসি আনতে চাই তাহলে পারা এইটা হলো আমরা মাইনর ট্রেড লাইন ধরতে পারি এবং কি মেজর ট্রেন্ড লাইন আর একটা ড্র করতে পারি যে এইখান থেকে মার্কেটটা এইখানে টাচ করছে, এইখানে টাচ করছে, তাহলে এই লেভেল, এই 2টা লেভেল ধরে যদি আমরা ড্র করি যে মার্কেটটা যদি এই 2টা লেভেল ধরেও আপ আপ ট্রেন্ড ফলো করে থাকে তাহলে পরে অ্যাটলিস্ট ডাউন মার্কেটটা ডাউন হয়ে এসে এই ট্রেন্ড লাইনেও কি টাচ করতে পারে। তাহলে এটা একটা মেজর ট্রেন্ড লাইন আমরা ধরতে পারি আর উপরে একটা মাইনর ট্রেন্ড লাইন ধরতে পারি। তাহলে ডাউনে আছে মার্কেট, এখান থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে মার্কেট এখানে প্রায় 2850, 2850 এই লেভেলে আসতে পারে মার্কেট, এখান থেকে এই লেভেলে আসতে পারে। এটা জাস্ট একটা ধারণা, আপনি এইভাবে একে একটা ধারণা নিতে পারেন। তা ট্রেন্ড লাইনটা কিভাবে ড্র করবেন আমি হোপফুলি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি আরেকবার রিপিট করতেছি, যে কোনো ট্রেন্ড লাইন মার্ক করার জন্য মিনিমাম 2টা জায়গায় সাপোর্ট দিতে হবে, মিনিমাম 2টা জায়গায়, এখানে একটা এখানে একটা দিছে, এইটা ট্রেন্ড লাইনে এখানে একটা এইখানে একটা দিছে। তাহলে পরবর্তীতে এই 2টা ঠিক রাখলে পরবর্তী জায়গাটা আমি একটা কি সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এইখানে একটা দিয়ে এখানে একটা নিয়েছি, তাহলে পরবর্তীতে এখানে টাচ পাইছে, এখানে টাচ পাইছে এবং এরপরে মার্কেট উপরে চলে গেছে এবং পরবর্তীতে হয়তো এইখানে এসে টাচ লাগতে পারে। তাহলে এই জায়গায় আসলে পরে আমরা বাই খোঁজার চেষ্টা করব। তো এভাবে আমরা আমাদের ট্রেডিং স্টাইলটাকে কি বুঝাইতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি। তো এটা একটা সিস্টেম। আর একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, সেটা হলো ফিবোনাচি। ফিবোনাচি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়,
অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা জাস্ট এরকম 2-4 মিনিট আপনার সাথে আলাপ করলাম আর তাতে আপনি বুঝে গেলেন, বিষয়টা এরকম না। হয়তো আপনারা ভালো জানেন, আগের থেকেই জানেন। আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করব। ফিবোনাচিটা প্রত্যেকে ব্যবহার করবেন। এই যে এইখানেই আছে, এই যে লাইনগুলো, লাইন বারগুলো আছে, এখান থেকে আপনি ফিবোনাচি নিতে পারবেন। যদি এখানে না থেকে থাকে আপনার সেটআপের মধ্যে যদি এখানে ফিবোনাচি না থেকে থাকে, তাহলে আপনাকে এখানে যেহেতু আমি এনে রাখছি, তা আপনি কিভাবে আনবেন সেটা আমি বলতেছি। এখানে যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করবেন এবং এইখানে আপনার প্রয়োজনীয় প্রচুর টুলস আছে, প্রচুর টুলস আছে। আপনি যেটা দরকার, যে টুলস এখান থেকে দরকার, সেই টুলস এর উপরে ক্লিক করবেন। সেই টুলসটার উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে পরে সেই টুলসটা আপনার এসে চলে আসবে। ধরেন আমাদের এই ট্রায়াঙ্গেলটা দরকার আপনার বোঝার জন্য, অথবা এই ট্রায়াঙ্গেলে আমি ক্লিক করলাম, করে ইনসার্ট করলাম, তাহলে এখানে আমার আইকনের এখানে ট্রায়াঙ্গেলটা চলে আসলো। এখন আমি মনে করতেছি যে আমার এইটা দরকার নাই, ট্রায়াঙ্গেল অথবা এই অ্যারো গুলোর দরকার নাই। এই অ্যারো গুলোর উপরে আমি ক্লিক করলাম, রিমুভ করলাম, অ্যারো এখান থেকে চলে গেল। এভাবে আপনি ফিবোনাচি আপনার এখানে না থাকলে ফিবোনাচিটা আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এখান থেকে ফিবোনাচিটা নেবেন। কিন্তু ফিবোনাচি ধরবেন কিভাবে, ফিবোনাচি কোথা থেকে কোথায় ধরবেন, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু, যে ফিবোনাচি আপনি কোথায় ধরবেন, কোথা থেকে কোথায় ধরবেন, এই জিনিসটা। তো ফিবোনাচি সাধারণত ধরা হয় হলো সুইং থেকে সুইং, সুইং থেকে সুইং, সুইং লো থেকে সুইং হাই। এখন আপনি সুইং লো আর সুইং হাই কিভাবে বুঝবেন? এইটা কিন্তু আপনাকে আজকে সুইং লো সুইং হাই বোঝানোর ক্লাস না। আপনি সুইং লো সুইং হাই বোঝার জন্য আপনাকে এক্সট্রা ক্লাস আছে, সেখানে থেকে জেনে নেবেন। আমি জাস্ট নর্মালি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এইটা একটা হাই আছে, এই হাইকে যতক্ষণ ব্রেক দেয়নি, এই হাইকে যখন ব্রেক দিছে, এই হাইকে ব্রেক দিছে, তাহলে একে আমি সুইং লো পাইছি, সুইং লো পাইছি। এবং এই হাইকে ব্রেক দেওয়ার পর এইখানে একটা হাই ক্যান্ডেল থাকবে। এই হাই ক্যান্ডেলে লো কে যখন ব্রেক দেবে, হাই ক্যান্ডেলে লো, আমি রিপিট করতেছি, হাই ক্যান্ডেলে লো কে ব্রেক দিলে, লো হাই প্রত্যেকটা ক্যান্ডেলে 4টে পার্ট থাকে। তাহলে ওই এই জায়গার এই সিচুয়েশনের সবচেয়ে হাই যে ক্যান্ডেল, এই হাই ক্যান্ডেলের লো যেটা আছে, সেই লো যদি পরবর্তী কোনো ক্যান্ডেল দিয়ে ব্রেক হয়, তাহলে পরে এখানে একটা সুইং হাই তৈরি হবে। এবং এই জায়গাটায় মার্কেট কি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে, কয়েক ঘন্টা হইতে পারে। এটা 1 আওয়ারের ক্যান্ডেল দেখলে ধরেন 4, 5, 10 ঘন্টা এই সব জায়গায় মার্কেট ওয়েট করবে, তারপরে আবার কি মুভমেন্ট দেবে। তো এই সব জায়গাকে বলা হবে সুইং হাই। তাহলে পরে এই সুইং, তাহলে আমরা সুইং হাই এবং সুইং লো থেকে কি করব, ফিবো ধরার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটা ফিবো নেই এবং ফিবোটা এরকম আমরা নরমালি যদি আগে মার্ক করি, ফিবো কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু জানান। না ভাই, দেখা যাচ্ছে না। ধন্যবাদ, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে ভাই। একটু ক্লিয়ার আছে। ওকে, এখন মোটামুটি ক্লিয়ার না? ওকে, হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। আচ্ছা, ফিবোটা এখানে আমরা যেটা ধরলাম, এখান থেকে আমরা জাস্ট একটা চার্টে না, আমরা এমনি ফাঁকা জায়গায় ধরছি কেন, এখান থেকে লেভেল বোঝানোর জন্য। ফিবো যাবে হচ্ছে যে যেখান থেকে আমরা ফিবো ধরবো, এখান থেকে 1 থাকবে, যেখানে ফিবো ধরবো এখানে থাকবে 1, আর যেখানে যে শেষ হবে, মার্কেট শেষ হবে, সেখানে হবে 0। তাহলে শেষ হইলে 0 হবে। তাহলে এই যে যে 0 হইলে আমি মার্কেট এখান থেকে ধরলাম এবং শেষ পর্যন্ত নিলাম, এটা 0-তে, মার্কেট আর উপরে যায়নি, এখানে 0। তাহলে এখন রিটেস্ট নেবে, আমরা ফিরবো রিটেস্ট নিয়ে কথা বলতেছি। তাহলে ফিবো রিটেস্ট, এইটা একটা খুব চুম্বকের মতো কাজ করে ভাই। আপনি এই জিনিসটার উপরে যদি দখল আনতে পারেন, খুবই মজা পাবেন ট্রেড করে। তো এই যে রিটেস্টটা কিভাবে হবে, এই যে রিটেস্ট লেভেল গুলো আপনি মার্ক করবেন, এই যে
23.6 এটা একটা ফিবো রিটেস্টমেন্ট লেভেল, এটা 38.2 এটা একটা রিটেস্টমেন্ট লেভেল, এটা 50, এটা হচ্ছে এই সুইং থেকে এই সুইং, তাহলে এই সুইং এর মাঝখান হচ্ছে এইটা, এটাও একটা রিটেস্টমেন্ট লেভেল। তো এইসব রিটেস্টমেন্ট লেভেল এটা হলো স্লো, এসব জায়গায় তো মার্কেট কি আপ দিতে পারে। খুবই স্ট্রং রিটেস্টমেন্ট লেভেল যেটা, এবং আমার কাছে খুব মজার, মানে আমি এই লেভেল গুলোকে খুবই গুরুত্ব দিই, সেটা হলো 61.8 লেভেল এবং 78.1 লেভেল। এই দুইটা লেভেল থেকে যেসব মুভমেন্ট হয় এই মুভমেন্ট গুলো অনেক চমৎকার মুভমেন্ট, এবং এইসব জায়গা থেকে আপনার এসএল গুলো শর্ট হয়। তাহলে পরা আমি ফিবো ধরার লেভেল গুলো বুঝাইতে পারলাম যে এইসব লেভেলে আসলে প্রত্যেকটা লেভেল থেকে আপনি ট্রেড করতে পারেন, সেটা আপনাকে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। ঠিক আছে, যে কনফার্মেশন খুঁজবেন, এইসব জায়গায় মার্কেট আসলে ওরা কনফার্মেশন আপনি আগেই মার্ক করে রাখবেন। তাহলে এবার আমরা ফিবো যদি এইখান থেকে ধরি, এইখান থেকে কেন ধরবো না, কারণ হচ্ছে ফিবো এই জায়গাকে ব্রেক দিয়েছে যখন, তখন এইটা লো হয়েছে, তাহলে এগুলো লো না, এইগুলো লো না। তাহলে আমি যদি এইসব জায়গাতে ফিবো ধরি, তাহলে পরে কি ঘটবে দেখি, আমি ধরে দেখি যে এইখান থেকে আমি সুইং দুইটা আগে দাগ দেই, এটা একটা সুইং লো আর এটা একটা সুইং হাই। তাহলে এই জায়গায় এইটা যখন সুইং লো আর সুইং হাই পাইছি, এইখান থেকে আমি এই পর্যন্ত ফিবো ধরবো। তাহলে একটা ফিবো আমি ধরে দেখি যে কোথা থেকে এটা রিটেস্টমেন্ট পাইছে। তাহলে দেখেন যে আমরা যখন ফিবোটা এখানে মার্ক করলাম, তাহলে এই যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে মার্কেটটা একে 50 নিচে আসছে এবং এইখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেটটা কি আপ হয়ে গেছে। এরকম এটা যদি আমরা আবার আপে ধরি, তাহলে এখন আমাদের এটা যখন হয়ে গেছে, তাহলে ফিবো রিট্রেসমেন্টের লো কোনটা, এইটা আমাদের এখন লো, এবং হাই কোনটা, যেহেতু এখানে ব্রেক দিছে এইটা হাই, তাহলে আমরা লোতে যদি মার্কেট নিয়ে যাই, রিট্রেসমেন্ট লেভেলটা লোতে নিয়ে যাই এবং হাইটা উপরে নিয়ে যাই। আবার দেখেন এই যে ঠিক 38 লেভেল থেকে মার্কেটটা কি করছে, মুভ দিয়েছে, তাহলে এইটা ব্রেক করছে, ব্রেক করলে এইটা তো এখন লো হয়ে গেছে, এইটা আমাদের হাই হয়ে গেছে। তাহলে এই ফিবোটাকে যদি আমরা তুলে নিয়ে যাই, ফিবোটাকে আবার যদি আমি এইখান থেকে ফিবো ধরি, কারণ এইটা আমাদের সুইং লো এই মুহূর্তে এবং সুইং হাই হইলো এইটা, এটা দেখেন আবার সেই 61.8 এইখানে মার্কেটটা আসছে, এখান থেকে আবার মুভমেন্ট দিছে, আবার আপে চলে গেছে। মানে আমি কি বুঝাইতে পারছি কোন সব লেভেল থেকে, প্রত্যেকটা দেখেন তিনটে জায়গায় দেখালাম, তিনটে লেভেল থেকে গেছে, মানে এমনি এক জায়গা থেকে চলে যায়নি। এটা যদি আমি জুম ইন করি তাহলে পরে আপনি আরো বুঝতে পারবেন একটা ক্লিয়ার, যে এখান থেকে আমি এই সুইং থেকে এই সুইং পর্যন্ত নিছি, এইটা সুইং থেকে এইটা সুইং, এটা সুইং লো, এটা সুইং হাই। তাহলে পরে এখানে সুইং হাই ধরার পর মার্কেট রিটেস্ট নিতে আসছে এবং 61.8 এ আসতে টাচ করছে এবং মার্কেট কি মুভ দিয়ে দিছে। তাহলে পরে আমাদের আবার সুইং লো কোনটা, এইটা সুইং লো, এবং সুইং হাই কোনটা, এইটা সুইং হাই। তাহলে আমি যদি ফিবোটাকে এই পর্যায়ে ধরি, সুইং লো থেকে সুইং হাই, এবং দেখেন এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত গেছে, তাহলে এইখান থেকে আবার সেই 61.8 আসছে এবং মার্কেটটা কি দিছে, আপ দিছে। ক্লিয়ার? ফিবো রিটেস্টমেন্টটা আমি কিভাবে হচ্ছে আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি না, আমি বোঝাতে যাচ্ছি যে কিভাবে ফিবো ধরবেন, আবার কোন লেভেল গুলো থেকে আপনাকে লেভেল গুলো রিটেস্ট করতেছে কিনা এটা বোঝানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু বেসিক বিষয়, ফিবো ধরাটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে তাহলে মার্কেট আপ হয়নি, তাহলে এইখানে আমার যদি ফিবো যদি হাই হয়, সুইং হাই হয়, তাহলে কোনটা হাই, এই পর্যন্তই হাই, যেহেতু একে ব্রেক দিতে পারে নাই, তাহলে একে ব্রেক দিতে পারে নাই, একেও ব্রেক দিতে পারে নাই, তাহলে ফিবো কি রিটেস্টের মধ্যেই আছে। তা আমি যদি
মানে ইন্টারনাল ফিবো ধরার চেষ্টা করি, যে মার্কেটটা ডাউন হয়েছে, মার্কেটে এইখান থেকে এইটা হাই থেকে এইটা লোতে ডাউন হয়েছে, তাহলে আমি ইন্টারনাল ফিবো ধরবো। তাহলে এইখান থেকে মার্কেটটা মুভমেন্ট দিছে, যদি আমরা চিন্তা করে থাকি যে মার্কেটটা লোতে চলে আসবে, তাহলে তাহলে পরে কোন কোন এরিয়া থেকে রিটেস্ট দেবে, সেই জায়গাগুলো যদি আমরা মার্ক করি, তাহলে পরে এইখান থেকে রিটেস্ট দেয় নাই, এইটাও ব্রেক দিছে, রিটেস্ট দেয় নাই, 50তেও টাচ লাগে নাই, তাহলে মার্কেট এখনো যে এখান থেকে চলে যাবে আমরা ক্লিয়ার এটা বুঝতেছি না। আমরা যদি এই জোনটাকে মার্ক করি 61.8 এবং 78.1, এই জোনটাকে মার্ক করি, তাহলে দেখা যাবে যে এইসব জায়গায় এসএমসির ইসেও এইসব জায়গায় অর্ডার ব্লক আছে, মার্কেটে এইসব জায়গায় পাইলে এখান থেকেও কি হইতে পারে, ব্যাক হইতে পারে। এই 61.8, এইটা প্রাইস হচ্ছে হলো গেন 16-17, 2916-17 এরকম প্রাইস হবে। এই সব জায়গায় মার্কেটটা এসে এখান থেকে কি হইতে পারে 16, এটা 2916, এইসব জায়গায় মার্কেটটা টাচ করে মার্কেটটা এখান থেকে কি ডাউন হয়ে যেতে পারে, এটা আমরা একটা ধারণা নিতে পারি। তো এই আর কি ফিবোর ব্যবহার। তো মোটামুটি আজকের ক্লাস অনেক দীর্ঘ করে ফেলাইছে, আমি এত বড় ক্লাস নেই না, নর্মালি নেই না। তো হোপফুলি আপনাদের বুঝাইতে পারছি কিভাবে ফিবো রিটেস্ট ব্যবহার করবেন, ট্রেন্ড লাইন ব্যবহার করবেন। যদি এই টপিক গুলোর উপরে কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন না থাকলে আমি ইসমাইল ভাইয়ের কাছে যাব। ইসমাইল ভাই আছেন কিনা? জি, আসসালামু আলাইকুম মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। না, আপনি অনেক অনেক দীর্ঘ পরিশ্রম করে ক্লাস নিচ্ছেন, আমি এই জন্যই আপনার খবরটা আগে দিয়ে এলাম। থ্যাংক ইউ। আচ্ছা, তো যেহেতু ফিনিশিং পিরিয়ডে আমাদের যে সকল ভাইয়েরা আছেন এই মুহূর্তে প্রেজেন্ট, তাদের মধ্য থেকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে মামুন ভাই থাকাকালীন প্রশ্ন করতে পারেন। হয়তো কোনো প্রকার জটিলতা অ্যারাইজ হলে সেটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আর যদি কারো কোনো প্রশ্ন এই মুহূর্তে না থাকে তাহলে ঠিক আছে, আমরা বিদায় নেব, মামুন ভাইকে আর কষ্ট দিব না। আর নেক্সট ক্লাসের শিডিউল আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সকাল সকালে, যতটা দ্রুত সম্ভব। তাহলে এই পর্বটা এখানে মামুন ভাই, জি 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 শেষ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস এটা শিডিউল অনুযায়ী 10:30, যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে সেই ক্লাসটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ, আর আমরা আপডেট আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জয়েন্টলি আমরা যেন ভালোভাবে এগোতে পারি। মামুন ভাই, জি আসসালামু আলাইকুম। তাহলে আমরা শেষ করে দিচ্ছি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম।